যুদ্ধের অনিবার্য চরিত্র শহীদ জিয়াউর রহমান। তার অবদান লুকানোর সুযোগ নেই। স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার। অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এর থেকেই প্রমাণিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র। আমরা যেমন অতীতকে একদম ভুলে যাব না, ভুলে যাওয়া চলবে না, ঠিক একইভাবে অতীত নিয়ে এত বেশি চর্চা হয়েছে যেটা আমাদের সামনে যে সমৃদ্ধ ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে সীমাহীন অপেক্ষা, গ্রাহকদের চরম ভোগান্তি। সরবরাহ স্বাভাবিক থাকলেও সংকটের জন্য কালোবাজারিদের দায়ী করলেন মন্ত্রী। কুমিল্লায় সড়কে একই পরিবারের 4 জনের মৃত্যুতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে মাতম। পদ্মায় বাস ডুবির কারণ অনুসন্ধানে 2 তদন্ত কমিটি, পরিবহনটির নিবন্ধন স্থগিত। কৃষক কার্ড নিয়ে স্বপ্ন বুনছেন কৃষক। মিলবে ভর্তুকি, ঋণ সহ 10 সুবিধা। আওতায় আসবে 1,65,00,000 পরিবার। পহেলা বৈশাখ উদ্বোধনের অপেক্ষা, চলছে তথ্য সংগ্রহ। এবং ট্রাম্পের হুমকি উড়িয়ে দিল ইরান। খোলার বদলে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিত্রদের জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা। পাল্টাপাল্টি হামলা অব্যাহত। স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের অবদানকে অতীতে খাটো করার অপচেষ্টা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ জিয়ার অনবদ্য ভূমিকা লুকানোর সুযোগ নেই। বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনায় তিনি বলেন, অতীতকে ভুলে যাওয়া যাবে না, কিন্তু বেশি চর্চা হলে সমৃদ্ধ ভবিষ্যৎ বাধাগ্রস্ত হতে পারে। স্বনির্ভর দেশ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন সরকার প্রধান। আহমেদ সালেহিনের রিপোর্ট। এক সাগর রক্তের বিনিময়ে যারা বাংলার স্বাধীনতা এনেছিলেন তাদের আত্মত্যাগ স্মরণে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আয়োজনে উপস্থিত হন শিক্ষক, বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতারা। স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে মুক্তিযুদ্ধ পরবর্তী দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভূমিকা তুলে ধরেন আলোচকরা। আমরা যদি সভার প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, তার ভূমিকা ছিল অনবদ্য। জিয়াউর রহমানকে বারবার খাটো করার অপচেষ্টা নিয়েও আক্ষেপ করেন সরকার প্রধান। বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা দেখেছি অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এর থেকেই প্রমাণিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র। সবার আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করতে পারলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আমাদের রয়েছে। আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে ফারাক থাকলেও আমি এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, একটি অংশ নয়, সমাজের সবাইকে নিয়ে ভালো থাকতে চাওয়াটাই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার। আমাদের এবারের স্বাধীনতা দিবসের অঙ্গীকার হোক সমাজের একটি অংশ নয়, বরং আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই দেশে আমরা ভালো থাকব। এটি হোক এই স্বাধীনতা দিবসের অঙ্গীকার। ইতিহাসকে ভুলে নয়, বরং তা ধারণ করে সামনের নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, আর অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের
দুচোখে অন্ধ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সবার আগে ৭১, এর সঙ্গে অন্য কিছু মেলানো যাবে না। আর দালিলিকভাবে প্রমাণিত জিয়াউর রহমানের ঘোষণায় স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১-এ যারা স্বাধীনতা চায়নি সেই অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠছে। কিছু কালোবাজারি তেল নিয়ে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংবিধানের প্রস্তাবনায় ২৪ এবং ৭১ একসাথে দেওয়ার জন্য প্রস্তাব করেছিলেন। সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ৭১ কখনো অন্য কোনো ইতিহাসের সাথে মিলবে না। বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন বাংলাদেশের স্বাধীনতা। মানুষের মধ্যে একটা প্রেমিক কাজ করছে, এটা করতে দেওয়া যাবে না। প্রতিনিয়ত যে তেল আগে সাপ্লাই হতো, এখনো তাই হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে, কিন্তু কিছু কালোবাজারি এটাকে নষ্ট করে দিচ্ছে। তারা অতিরিক্ত তেল নিয়ে কালোবাজারে বিক্রি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষতি করার চেষ্টা করছে। যারা সেদিন পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, যারা সেদিন আমাদের ভাইদেরকে হত্যা করতে সহযোগিতা করেছিল, যারা আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট করতে সহযোগিতা করেছিল, তা আজকে আবার নতুন চেহারায় নতুন ভাবে আপনার হাজির হয়েছে। বন্ধুগণ, এটা আমাদেরকে সাবধান থাকতে হবে। ছুটির দিন ও রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য সীমাহীন অপেক্ষা। পাম্পগুলোতে ছিল যানবাহনের দীর্ঘ লাইন, চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকের। এমন পরিস্থিতিতে তেলের দাম না বাড়িয়ে সরকার প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। আর মন্ত্রীর দাবি, কালোবাজারিদের মজুতের কারণেই ভোগান্তি বেড়েছে। কোনো পাম্প বন্ধ আবার সচল, কোনো পাম্পে এভাবে লিখে রাখা হয়েছে জ্বালানি তেল সংকটের কথা। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে চোখে পড়ছে এমন দৃশ্য। যেসব পাম্পে তেল মিলছে সেখানে লেগে আছে মোটরসাইকেল সহ যানবাহনের লম্বা লাইন। দীর্ঘ সময় অপেক্ষা করেও চাহিদা মতো তেল না পাওয়ায় বেকায়দায় চালকরা। নিরুপায় পাম্প কর্তৃপক্ষ বলছেন, যোগান পেলে সরবরাহ করছেন তারা। সব জায়গায় স্টিকার লাগায় রাখছে যে অকটেন নাই, ডিজেল নাই। আমি গাড়ি চালাইলে কিছু টাকা আমার ইনকাম হইতো, সেখান থেকে তো ইনকাম হচ্ছে না, বসে আছি শুধু তেলের জন্যই। বলতেছে যে তেল নাই, ওই ওনাদের গাড়ি নাকি ডিপোতে আছে, ডিপো থেকে কখন রিফিল হয় কখন আসে বলতে পারতেছে না। গাড়ি সকালবেলা একটা আসছে, কিছুক্ষণ আগে একটা আসছে, আশা করি এতে হয়ে যাবে আমাদের। ঢাকার মতো জ্বালানি তেলের তীব্র সংকটে বন্দরনগরী চট্টগ্রামও। অধিকাংশ পাম্পে বিক্রি বন্ধ, কোথাও মিললেও সরবরাহ করা হচ্ছে সীমিত পরিমাণে। দ্রুত সংকট নিরসনের দাবি ভুক্তভোগীদের। আমি কালুরঘাট থেকে আইছি, পথে যতগুলো পাম্প পাইছি ৭-৮টা পাম্প পাইছি, কোনো পাম্পে তেল নাই। দেশের বিভিন্ন জেলাতেও পরিস্থিতি কম বেশি একই রকম। তেল সংগ্রহ করতে পাম্পে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় শত শত গাড়ি। সুযোগ বুঝে প্লাস্টিকের বোতলে করে চড়া দামে পেট্রোল অকটেন বিক্রির অভিযোগ উঠেছে। কোথাও সীমিত পরিসরে পাওয়া গেলেও অধিকাংশ পাম্পেই তেল নেই। সবাই বলতেছে তেল আছে, কিন্তু শুধু পাম্পে আসলেই দেখা যায় তেল নাই। জানতে পারছে তেল দিচ্ছে, কিন্তু আইসা দিয়ে তেল বন্ধ করে দিচ্ছে। এমন পরিস্থিতিতে সিরাজগঞ্জে সাংবাদিকদের জ্বালানি মন্ত্রী বলেন, কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে। আর যশোরে প্রতিমন্ত্রী জানান, প্রতিদিন জ্বালানি খাতে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে। জনগণের দুর্ভোগ যেন কোনোভাবে না বাড়ে এটি নিশ্চিত করতে যে গড়ে প্রতিদিন বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ আপনাদের ভোটে নির্বাচিত সরকার প্রায় ১৬৭ কোটি টাকা প্রতিদিন জ্বালানির পেছনে ভর্তুকি দিচ্ছে। এদিকে দুপুরে ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৫,০০০ টন ডিজেল পৌঁছেছে দিনাজপুর পার্বতীপুর ডিপোতে। ফরহাদুর রহমান, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রাবিন, যাচ্ছি তার কাছে। রবিন, আপনাকে স্বাগত। রবিন, আমরা যেমনটি দেখছিলাম গত কিছুদিন ধরেই যে পেট্রোল পাম্পগুলোতে প্রচন্ড ভিড়, কিন্তু হাহাকার তেলের জন্য। তো আজ সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। না, আজও যেটি দেখা যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সংকট সেটি আগের মতনই রয়ে গেছে এবং বরং কিছু কিছু ক্ষেত্রে সংকটের তীব্রতা আরও বেড়েছে। এখনও কিন্তু যে বিভিন্ন পাম্পগুলোতে যেটি দেখা যাচ্ছে দীর্ঘ সারি গ্রাহকদের তেল নেওয়ার জন্য, এবং দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা যে খবর জানাচ্ছেন,
অনেক জায়গাতেই বিভিন্ন জায়গাতে মানে অনেক পাম্প বন্ধ, সেগুলোতে তেল নেই, এরকম খবরাখবরও কিন্তু যে আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে তারা জানাচ্ছিলেন। তো এই যখন সংকটময় একটি পরিস্থিতি, মানুষের ভোগান্তি বাড়ছে, তখন সেই জায়গায় কিন্তু যে প্রশাসনও একটু নড়ে চড়ে বসেছে এবং তার যে নজরদারি সেটি বাড়াচ্ছে। মানে জ্বালানি তেলের সরবরাহ সেটি কীরকম অবস্থায় আছে বা কেউ অবৈধ মজুত করছে কিনা, সেই জন্য কিন্তু যে প্রশাসনের যে অভিযান সেটিও কিন্তু যে আমরা আজকে দেখেছি কয়েক জায়গায় চালানো হয়েছে এবং প্রশাসন যে কঠোর অবস্থানে রয়েছে সেই বার্তাটিও দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে যদি আমরা জানাই যে চট্টগ্রামে এবং শেরপুরে দুটি জায়গায় অভিযান চালানো হয়েছে এবং সেখানে চট্টগ্রামে 30 ট্রাম জ্বালানি তেল জব্দ করা হয়েছে এবং সেখান থেকে আসলে যে 6,000 লিটার ডিজেল উদ্ধার করা হয়েছিল। অন্যদিকে শেরপুরে 18,000 লিটার ডিজেল জব্দ করা হয়েছিল এবং সেখানে জরিমানাও করা হয়। সরকারের পক্ষ থেকে রবিন কিন্তু বারবারই বলা হচ্ছিল যে কালোবাজারি চক্রের কারণে কিন্তু সরকারের ভাবমূর্তি বারবার নষ্ট করার চেষ্টা চলছে। না, সেটি সরকারের মানে মন্ত্রীরাও আজকে এই বিষয়ে কথা বলেছেন, সেই প্রসঙ্গে আমরা আরেকটু পরে আসব। তো আরেকটি বিষয় যদি জানাতে চাই যে এই যখন একটি অবস্থা, তখন কিন্তু যে জ্বালানি তেলের সরবরাহ তদারকি করার জন্য সব জেলায় ভিজিলেন্স টিম গঠন করার কথা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ সন্ধ্যায় জানানো হয়েছে এবং এই ভিজিলেন্স টিমের আহ্বায়ক হিসেবে থাকবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অবৈধ মজুতদারি বন্ধের জন্য যিনি আসলে যে এই বিষয়ে তথ্য দিয়ে সরকারকে বা প্রশাসনকে সহযোগিতা করবেন তাকে পুরস্কার দেওয়া হবে, এইরকম একটি ঘোষণাও কিন্তু আসতে যাচ্ছে। সেটিও কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। আলিশা, আমরা তো বলছিলাম যে সংকটময় পরিস্থিতি, আমরা একটু ঠিক এই মুহূর্তে রাজধানীর পাম্পগুলোর কি অবস্থা সেটি একটু জানবো। আমাদের সহকর্মী ওয়ালিউর সাকিব তিনি বিকাল থেকেই কিন্তু যে বিভিন্ন পাম্পে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, তার কাছে একটু জানবো। সাকিব, বলবেন কি অবস্থা? সব জায়গাতে কিন্তু আমরা দেখেছি যে শুক্রবার হওয়া সত্ত্বেও কিন্তু প্রতিটি পাম্পেই যে দীর্ঘ লাইন ছিল, তবে বেশিরভাগ পাম্পই কিন্তু আমরা জানি যে তেলের অভাবে বন্ধ রয়েছে। এছাড়া এই মুহূর্তে আমি রাজারবাগের যে পাম্পটিতে আছি, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ লাইন আছে। এখানে আধা ঘন্টা থেকে শুরু করে 1 ঘন্টা পর্যন্ত কিন্তু লাইন ধরে অপেক্ষা করে তারপর কিন্তু তেল নিতে হচ্ছে। কিন্তু এই পাম্পটিতে আমরা দেখতে পেলাম যে এখানে অকটেন নেই, শুধুমাত্র পেট্রোল দেওয়া হচ্ছে। তো তারপরও কিন্তু আমরা দীর্ঘ লাইন এখানে দেখতে পাচ্ছি। আর এখানকার যারা কর্মকর্তা রয়েছেন, কর্মচারী রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে বলছেন যে তাদেরকে আসলে তেল দেয়া হচ্ছে না, সেই কারণে কিন্তু তারা যে অকটেন যে আসলে দিতে পারছে না। তারা বলছেন যে গেল বুধবার সর্বশেষ তারা তেল এনেছিলেন, তারপরে যতটুকু তেল ছিল সেটি শেষ হয়ে যাওয়ার পর কিন্তু নতুন করে তারা তেল আনতে পারেনি, সে কারণে কিন্তু তারা পেট্রোলটি দিয়ে যাচ্ছেন। এছাড়া যদি আমি বলি যে আমি রাজধানীর যে তেজগাঁও এলাকায় ঘুরেছি, পরিবাগ এলাকায় ঘুরেছি এবং যে সেগুনবাগিচা এলাকায় ঘুরেছি, আমরা প্রায় প্রতিটি পাম্পে কিন্তু দেখেছি যে একই পরিস্থিতি, যে তেলের জন্য কিন্তু মানুষ দীর্ঘ সময় ধরে লাইন ধরে আছে এবং একটা দুর্ভোগের মধ্যে কিন্তু মানুষ পড়ে আছে। এই জায়গায় কিন্তু প্রতিটি মানুষ, আমরা যাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বারবার অভিযোগ করছিলেন যে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও আসলে কেন তারা তেল নিয়ে ভোগান্তিতে পড়ছেন। আর এদিকে যদি সরকারের পক্ষ থেকে বলি, সরকারের পক্ষ থেকে কিন্তু আসলে বারবার কিন্তু আশ্বস্ত করা হচ্ছে যে তেলের কোনো সংকট এই মুহূর্তে নেই। যে পরিমাণ তেল দেশে রয়েছে তাতে কিন্তু এই পরিস্থিতি হওয়ার কথা নয়। সর্বশেষ কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা, কোনো ধরনের সিন্ডিকেট রয়েছে কিনা সেটি তদারকির জন্য কিন্তু কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার, এরকম ঘোষণাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তারপরও এখন পর্যন্ত সর্বশেষ যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, কোনো ধরনের প্রভাব কিন্তু সেই ঘোষণার পড়েনি। এখন পর্যন্ত কিন্তু মানুষের ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং প্রতিদিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইনে গাড়ি বাইক দীর্ঘ সময় অপেক্ষা করে তারপর কিন্তু তেল নিতে হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে সরকারিভাবে হয়তো চেষ্টা করা হলেও সেই যে প্রভাবটি কিন্তু এখন পর্যন্ত পড়েনি, সামনে পড়বে কিনা সেটি কিন্তু সময় বলে দিবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই রাজারবাগের ফিলিং স্টেশন থেকে সবশেষ খবর। ধন্যবাদ সাকিব, আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ। দেখছিলাম যে আমাদের সহকর্মী ওয়ালিউর সাকিব যে কথাটি জানাচ্ছিলেন যে এখনো কিন্তু যে রাত 9টা পার হয়ে গেছে, কিন্তু তারপরও পাম্পগুলোতে আসলে যে দীর্ঘ সারি বা গ্রাহকদের যে ভোগান্তির চিত্র। তো আলিশা, একটু বিষয় যদি জানাতে চাই যে এখানে নিশ্চয়ই অনেকের মধ্যে একটি যে প্রশ্ন থাকবে যে জ্বালানি তেল কি পরিমাণ আসছে বা কি ধরনের যে একটি মানে চালান আসছে। তো আমরা একটু গ্রাহকদের জন্য যদি একটু আসার জায়গা থেকে কিছু কথাবার্তা যদি একটু শোনাতে চাই, সেটা হলো দেশে জ্বালানি তেলের যে আজকেও কিন্তু যে কিছু চালান এসেছে, গত 24 ঘন্টার যে চিত্র সেটি যদি একটু জানাতে চাই। যে আজও ভারত থেকে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন দিয়ে
5,000 মেট্রিক টন ডিজেল এসেছে। এর আগেও কিন্তু এই মৈত্রী পাইপলাইন দিয়ে গত 11 মার্চ আরও 5,000 টন ডিজেল এসেছিল। তো এই রকম মানে যেটি বলা হচ্ছে যে হয়তোবা যে আগামী সপ্তাহেও আরও 5,000 টন আসতে পারে, এবং সব মিলে যেটি বলা হচ্ছে যে আগামী 4 মাসে বাড়তি 50,000 টন ডিজেল বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন দিয়ে ভারতের নুমালীগড় থেকে বাংলাদেশে আসার কথা, এবং সেটি মানে আজকে এসে মানে পার্বতীপুর যে ডিপো রয়েছে সেই ডিপোতে। রবিন, একটি বিষয় একটু জানতে চাই যে বারবারই তো এলপিজি এলএনজি আসছে দেশে, কিন্তু তারপরেও তাহলে এই ভোগান্তি কেন, এই দুর্ভোগ কেন? সরকার আসলে কি বলছে আর কি পদক্ষেপ নিচ্ছে সরকার? সেই প্রসঙ্গটি আসবো, কিন্তু যে নীতি নির্ধারকরা কি বলতে চাচ্ছে তার আগে যদি আরো কিছু আপনাকে তথ্য যদি জানাই। মানে এক তো ভারত থেকে 5,000 টন ডিজেল এসেছে, তার বাইরেও কিন্তু যে চট্টগ্রাম বন্দরেও 30,000 টন জ্বালানি তেলবাহী একটি জাহাজ কিন্তু নোঙর করেছে, এসে পৌঁছেছে, এবং সেই 30,000 টন জ্বালানির মধ্যে ডিজেল এবং জেট ফুয়েল রয়েছে। এবং সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, আজকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী যেটি বলেছেন যে এপ্রিল পর্যন্ত জ্বালানি চাহিদা নিশ্চিত করা গেছে। আলিশা, রবিন, আপনাকে একটু বিষয় যদি আপনি মানে কিছু আপনার মনে হয় একটি প্রশ্ন ছিল, সেটি যদি একটু। যে আমি জানতে চাচ্ছিলাম যে সরকার আসলে কি পদক্ষেপ নিচ্ছে আর কি বলছে সরকার? মজুদ তো এপ্রিল পর্যন্ত থাকার কথা। না, মজুদ আসলে মজুদের যে বিষয়টি রয়েছে সেটি সরকারের পক্ষ থেকে এটি বলা হচ্ছে যে 30 দিন পর মানে এপ্রিল পর্যন্ত তারা মজুদ যেটি রয়েছে বা সেটি আসলে যে বা চাহিদার যে বিষয়টি সেটি তারা নিশ্চিত করতে পেরেছেন, এবং তারা এমন একটি জায়গাতে দেশের জ্বালানি ব্যবস্থাপনাকে নিয়ে যেতে চান যেন 90 দিনের মজুত নিশ্চিত করা যায়। এবং আজকেও কিন্তু যে সরকারের 3 জন মন্ত্রী এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু কথা বলেছেন, অর্থ পরিকল্পনা মন্ত্রী আমর খুরশিদ মাহমুদ চৌধুরী কথা বলেছেন, এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তারাও কিন্তু যে গণমাধ্যমের সঙ্গে আলাদা আলাদা অনুষ্ঠানে তারা কথা বলেছেন এবং এই ইস্যুগুলো নিয়ে তারা কথা বলেছেন। এবং সেখানে মোটা দাগে সরকারের নীতি নির্ধারকরা যে বার্তাটি দিচ্ছেন তারা হচ্ছে যে এই মুহূর্তে আসলে যে ঘাটতি নেই, সরবরাহ যেটি সেটি রয়েছে, কিন্তু সংকটের জন্য তারা দায়ী করছেন দুর্নীতি এবং কালোবাজারিকে। তারা বলছেন যে পরিমাণ মানে দরকার রয়েছে তার তুলনায় আসলে যে বেশি মানে জ্বালানি তেল অনেকে নিয়ে যাচ্ছেন, কালোবাজারি করছেন, সেটির কারণে বাজারে একটি যে কৃত্রিম যে সংকট সেটি আসলে যে তৈরি হচ্ছে। এবং সে পর্যায়ে আসলে যে এই রকম যখন অবস্থা, তখন জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে বলা হচ্ছে যে বিষয়টি মনিটর করার জন্য, এবং আইন শৃঙ্খলা বাহিনী এ নিয়ে কাজ করছে বলে সরকারের মন্ত্রীরা জানাচ্ছেন। এবং আজকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী যে কথাটি জানিয়েছেন যে স্বাভাবিক সময়ের তুলনায় অস্বাভাবিক হারে চাহিদা বৃদ্ধি পাচ্ছে, এবং মানে স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ হারে তেল বিক্রি হচ্ছে বলে তিনি মানে উল্লেখ করেছেন। এবং এই যে হঠাৎ করে এই মানে বিক্রির হার বেড়ে যাওয়ার কারণে দুর্নীতি বেড়েছে, কালোবাজারে বিক্রি করা হচ্ছে, এবং সে কারণে আসলে যে সংকট না, সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আপাতত দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই এখন পর্যন্ত। এবং এই যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া এবং সেটি যে সরকারের উপর একটি আর্থিক চাপ তৈরি করছে, সে কারণে দিনে 167 কোটি টাকা জ্বালানি তেলে ভর্তুকি দিতে হচ্ছে। এটি আজকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তিনি আসলে যে গণমাধ্যমকে জানিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আলিশা। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। রাতের সময় আরো থাকছে। ঈদের পর এখনো জমেনি রাজধানীর বাজার। সপ্তাহ ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে 120 টাকা পর্যন্ত। পরিবহন ব্যয় বাড়ার প্রভাব দাবি বিক্রেতাদের। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যুতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে চলছে মাতম। স্বজনদের চির বিদায় জানাতে এসে শোকস্তব্ধ স্বজনরা, আর পরিবারের সবাইকে হারিয়ে দিশেহারা বেঁচে যাওয়া প্রাণ। জুমার নামাজের পর জানাজা শেষে লক্ষ্মীপুরে মুফতি আব্দুল মমিনের শ্বশুর বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের। ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা হলো না মুফতি আব্দুল মমিন ও তার পরিবারের 4 সদস্যের। একই পরিবারের 4 জনকে বিদায় জানাতে এসে শোকস্তব্ধ স্বজনরা।
বৃহস্পতিবার নোয়াখালীর সোনাইমুড়ি থেকে পরিবারসহ ঢাকায় ফিরছিলেন রাজধানী মোহাম্মদপুরের জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার প্রধান মুফতি আব্দুল মমিন। কুমিল্লার বড়িচংয়ে একটি হোটেলে খাবার খেয়ে বের হওয়ার পর মহাসড়কে উঠতে যাচ্ছিল তাদের প্রাইভেট কারটি। এ সময় চট্টগ্রামগামী ইস্টার লাইন পরিবহনের বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে মুহূর্তেই নিভে যায় পরিবারের 4 জন সহ 5 জনের প্রাণ। ময়নাতদন্ত শেষে শুক্রবার ভোররাতেই 4 জনের মরদেহ লক্ষ্মীপুর সদর উপজেলার তিতারকান্দি এলাকায় আব্দুল মমিনের শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়। আর হোটেল মিয়ামি এবং স্টার লাইনকে বন্ধ করার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই। দুর্ঘটনা থেকে আহত অবস্থায় বেঁচে যায় 12 বছর বয়সী ছেলে আবরার। পরিবারের সবাইকে হারিয়ে দিশেহারা আবরার। সময় বাস এসে ধাক্কা মারে, পরে যে গাড়ি পুরো অর্ধেক পুড়েছে। দাপনের জন্য শোকাহত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে 25,000 টাকার সহায়তা। এছাড়াও 5 লাখ টাকার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। নিহতদের জন্য সরকার 5 লক্ষ করে টাকা দেওয়া হয়। এটা আবেদনের প্রেক্ষিতে ওনারা পাবে। জুমার নামাজের পর জানাজা শেষে দাফন করা হয় 4 জনকে। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস ডুবিতে নিখোঁজদের সন্ধানে তৃতীয় দিনের মতো চালানো হয় উদ্ধার কাজ। মরদেহ উদ্ধারে শেষ পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে 2টি তদন্ত কমিটি। বাতিল করা হয়েছে দুর্ঘটনা কবলিত সৌহার্দ্য পরিবহনের রেজিস্ট্রেশন। শুক্রবার সকাল থেকে তৃতীয় দিনের মতো দৌলতদিয়ায় শুরু হয় উদ্ধার কাজ। নদীতে একযোগে অভিযান চালায় ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। স্পিড বোট নিয়ে পদ্মা নদীর আশপাশের বিভিন্ন এলাকা ঘুরছেন ডুবুরিরা। ঠিক কতজন নিখোঁজ রয়েছে তার নির্দিষ্ট পরিসংখ্যান এখনো অজানা। নদী পাড়েও ছিল না স্বজনদের ভিড়। ফেরিঘাটে বাস তলিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এত বড় দুর্ঘটনা আমরা দেখি নাই কোনোদিন। রাজগিনে বাড়াইলো, টাইনে টেনে উপরে উঠাইলো গামছা দিয়ে। নদী থাকেও, কিন্তু এখন এখানে নাই। স্রোত ভাইসে চলে গেছে, ফাঁকে যাই উঠছে। তো মানুষ কিভাবে এরকম ভাবে গাড়ি চালায় বা কি আসবে বিষয়, ওটা সরকার দেখতে হবে। তারপর প্রশাসন আছে, প্রশাসন এগুলোর ভিতরে নজরদারি করতে হবে। মরদেহ উদ্ধারে শেষ পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 2টা টিম হয়ে আমরা ভাগ হয়ে একটা ঘটনাস্থলে রেস্কিউ করতেছি, আর একটা আশেপাশে এলাকায় স্পিড বোট দিয়ে আমরা সার্চ করতেছি। বুধবার বিকেলে অর্ধশত যাত্রী নিয়ে ফেরিতে ওঠার সময় ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে তলিয়ে যায়। এই ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাতিল করা হয়েছে দুর্ঘটনা কবলিত বাসটির রেজিস্ট্রেশন। ওমর ফারুক, সময় সংবাদ। দেশের 3000 কিলোমিটার রেলপথের প্রতি কিলোমিটারে একটি করে লেভেল ক্রসিং, যার মধ্যে 1,500-এর বেশি অবৈধ। বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজনে রেলের অনুমতি ছাড়াই বানিয়েছে এসব ক্রসিং। অবৈধ এসব ক্রসিংয়ে নেই ব্যারিয়ার, গেটম্যান কিংবা সিগন্যাল ব্যবস্থা। ফলে উন্মুক্ত এসব ক্রসিং হয়ে উঠছে মৃত্যু ফাঁদ। রেলের লেভেল ক্রসিং নিয়ে নাজমুস সালেহীর 2 পর্বের বিশেষ প্রতিবেদনের আজ দেখবেন প্রথম পর্ব। সড়কের মাঝখানে যেন মৃত্যু ফাঁদ। তীব্র গতিতে ছুটে চলা ট্রেন আর সড়ক পথের বাহন মিলেছে একই মোহনায়। একটু অসতর্কতায় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা, অথচ এখানে নেই কোনো ব্যারিকেড, গেটম্যান কিংবা সিগন্যাল ব্যবস্থা। কোনো সিগন্যাল নাই, কোনো কিছু নেই, হুট করে গাড়ি ঢুকে পড়ে। এখানে প্রায় 20 বছর থেকে গেট নাই, এখানে দুর্ঘটনা প্রায় ঘটে। দেশে 3000 লেভেল ক্রসিং এর মধ্যে 50%-এরও বেশি অবৈধ। নিজেদের প্রয়োজনে কারা ব্যক্তি উদ্যোগে এসব গড়ে তুলেছে তা জানা নেই রেলওয়ের। সাইনবোর্ড ঝুলিয়ে যেন সব দায় শেষ। মাঝখানে যায় আটকে পড়লেই ট্রেন তো আসলো, তখন তো আর বাইরে কোনো উপায় নাই। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা আপনার গুন্ডি দিয়ে গেছে, এটাও আপনার সময় মতো বাজে না, আপনার গাড়ি যাওয়ার পরে বাজে। অবৈধ এসব উন্মুক্ত লেভেল ক্রসিং এর প্রতিটি মৃত্যু ফাঁদ। ট্রেন যাওয়া আসার সময় স্থানীয় জনগণ হাতের ইশারায় সতর্ক করেন সড়ক পথের যাত্রীদের। যারা দোকানে বসে থাকে তারাই কয় যে গাড়ি এতে থামো থামো থামো, এইভাবে থামায়। সতর্ক আমরা না করি, নগদ অ্যাক্সিডেন্ট হবো। নিজ দায়িত্ব পার করে গাড়ি, এর পরেও দুর্ঘটনা ঘটে। রেল বিশেষজ্ঞরা বলছেন, অবৈধভাবে গড়ে তোলা বেশিরভাগ লেভেল ক্রসিংই অপ্রয়োজনীয়। এসবের কারণে গতি কমছে ট্রেনের, বাড়ছে দুর্ঘটনা। তাই এগুলো দ্রুত বন্ধের পরামর্শ তাদের। যেখানে যানবাহনের ফ্রিকোয়েন্সি একেবারেই কম, জরিপ করে সেটা যদি অপ্রয়োজনীয় মনে হয় তাহলে আমি মনে করি এসব বন্ধ করে দেওয়া উচিত। কারণ ঝুঁকি নিয়ে
চলমানেই যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। রেল প্রতিমন্ত্রী বলছেন শিগগিরই এ কাজের উদ্যোগ নেওয়া হবে। ওই রেল ক্রসিংগুলিকে সক্ষমতা আনতে হবে যাতায়াতের জন্য, অথবা এগুলিকে বন্ধ করে দিতে হবে, এবং সেই কাজটি করার জন্য আমরা রেল কর্তৃপক্ষ বলেছি। সারা দেশে রেলের বৈধ লেভেল ক্রসিংয়ের ৮০% ঝুঁকিপূর্ণ, আর ৪০% নেই প্রয়োজনীয় গেটম্যান। এটি রেলের একটি বৈধ লেভেল ক্রসিং। এখানে গেটম্যান থাকলেও নেই গাড়ি আটকানোর জন্য কোনো রকমের ব্যারিকেড, ফলে এরকম সামান্য দড়ি দিয়ে চলছে যাত্রী পারাপারের কাজ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, যদি সারা দেশের লেভেল ক্রসিংগুলোকে আধুনিকায়ন করা না যায় অথবা বন্ধ করে দেওয়া না যায় অবৈধ লেভেল ক্রসিংগুলো, তাহলে প্রতিনিয়ত বাড়বে দুর্ঘটনা, বাড়বে মৃত্যু। নাজমুস সালেহী, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সমন্বয়ক নীতি দত্ত চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, সকালে একটি দোকানে বসেছিলেন নীতি দত্ত। এ সময় খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রাতের সময় আরো থাকছে। এশিয়া কাপ আর্চারিতে অপ্রতিরোধ্য বাংলাদেশ ব্যাংককে কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। বিএনপি সরকারের প্রতিশ্রুত কৃষক কার্ড নিয়ে স্বপ্ন বুনছেন কৃষকরা। যে কার্ডের আওতায় দেশের ১,৬৫,০০,০০০ কৃষক পরিবার প্রাথমিকভাবে পাবেন ভর্তুকি, ঋণ, ন্যায্য মূল্যে উপকরণ ও সেচ সুবিধা সহ ১০ ধরনের সুবিধা। প্রায় ৪০ বছর ধরে কৃষি কাজ করেন কেরানীগঞ্জের জয়নাল মিয়া। পারিবারিক সূত্রে কৃষিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। আগাগোড়া কৃষিকাজকে ধারণ করা এই কৃষক এত বছরেও পাননি সরকারি কোনো সুবিধা। রয়েছে অভিযোগও। পায় ওই যে যারা ওই যে মেম্বার থেকে কিছু লোকেরা মেম্বার দেয়, সরকারের কোনো অনুদান আমাদের কাছে আসে না। জয়নাল বা আব্দুল হাইয়ের মতো কৃষকরা এবার আশায় বুক বেঁধেছেন বিএনপি সরকারের নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুত কৃষক কার্ড নিয়ে। সরাসরি যদি চাষির হাতে দেয় তাহলে মনে করেন যে চাষিরা কিছু করতে পারবো। কৃষি খাতে সরকারি ভর্তুকি, ঋণ ও প্রণোদনার মতো সুবিধা কৃষকের কাছে সহজে পৌঁছে দিতে আসছে পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি, প্রণোদনা, ন্যায্য মূল্যে সেচ সুবিধা সহ কার্ডের আওতায় প্রাথমিকভাবে ১০ ধরনের সুবিধা পাবেন কৃষক। দেশের 10টি উপজেলার 10টি কৃষি ব্লকে পরীক্ষামূলকভাবে তথ্যপদ্ম সংগ্রহের কাজ চলছে। ছোট কৃষক কৃষি অর্থনীতিবিদরা বলছেন, সঠিকভাবে এই কার্ড বিতরণ হলে বাড়বে খাদ্যসহ কৃষি পণ্যের উৎপাদনশীলতা। কৃষকের উৎপাদনের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা দূর হবে বলে আমরা আশা করি। কৃষকদের ডিজিটাল ডেটাবেজ, স্বচ্ছ যাচাই বাছাই প্রক্রিয়া, কঠোর তদারকি এবং ভর্তুকি বিতরণে জবাবদিহি নিশ্চিতের পরামর্শও দিচ্ছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এ সকল কৃষকদের মর্যাদা বাড়ার পাশাপাশি কৃষি হয়ে উঠবে প্রযুক্তি নির্ভর ও লাভজনক। সব মিলিয়ে কৃষক কার্ড কৃষির আধুনিকায়ন ও খাদ্য ও নিরাপত্তার অগ্রগতির পথে নতুন নাম হতে যাচ্ছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা। কৃষকদের অর্থনৈতিকভাবে সচ্ছল করাই কৃষক কার্ডের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এজেডএম জাহিদ হোসেন। বিকেলে দিনাজপুরের হিলিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ডও পর্যায়ক্রমে সব উপজেলায় বিতরণ করা হবে বলেও জানান মন্ত্রী। বর্তমান সরকার, আপনারা দেখছেন যে কৃষি কার্ড ইনশাল্লাহ 14 এপ্রিল এই কৃষক কার্ড যেটা, এটা সকল কৃষকদের মাঝে বিতরণ করা হবে। কর্মসূচিটা শুরু হবে 14 এপ্রিল মানে পয়লা বৈশাখ, এবং এটাও ফ্যামিলি কার্ডের মতো প্রতিটা উপজেলাতে আস্তে আস্তে ছড়িয়ে দেওয়া হবে। কৃষককে অর্থনৈতিকভাবে সচ্ছল করা, এটা আমাদের একটা দায়িত্ব গ্রহণ করতে হবে। এবার বাণিজ্যের সংবাদ। ঈদের পর চড়া রাজধানীর বাজার। সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। ঊর্ধ্বমুখী মাছ বাজারও। ব্যয়ের চাপে ক্রেতাদের নাভিশ্বাস উঠলেও বিক্রেতা বলছেন, জ্বালানি সংকটে পরিবহন খরচ বৃদ্ধির মাশুল গুনতে হচ্ছে তাদের।
বেশ ফাঁকা রাজধানীর কারওয়ান বাজার। ঈদের লম্বা ছুটির পর নগর জীবন ব্যস্ত হতে শুরু করলেও এখনো বাড়েনি ক্রেতা সমাগম। দোকানও বন্ধ, মালের দামও বেশি, তরিতরকারির দামও বেশি, অনেকটাই বেশি, নিয়ন্ত্রণের বাইরে আর কি। ঈদের পরে তো বেচা কিনা একবারই নাই, যদি মাল কিনে 20 কেজি 5 কেজি বেচা যায়, 15 কেজি। তবে এই ঢিলেঢালা বাজারেই বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা, যা চাপে ফেলেছে ক্রেতাদের। বাজারে লোক কম কিন্তু জিনিসের দাম বেশি। ঈদের তো বন্ধ না, এই কারণে 2 টাকা বাড়ছে কেজিতে। এই বাজার থাকবো না, তো দাম কমতেছে, আগের দামে আয়া পড়বো। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে সবজির বাজার থেকে মুরগির দোকানে যেতেই দাম বৃদ্ধির আঁচ যেন বেড়ে গেল আরও খানিকটা। কেজিতে 20 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে সোনালী, ব্রয়লার, দেশি মুরগির দাম। তেলের কারণে অনেক গাড়ি আপনার 10,000 টাকা টিপ, 30,000 টাকা রাজি হয় না আসাল্লাহ। এই টাকাটা কিন্তু আপনি মুরগির গায়ে উপরে উঠে। সবজির দামটা মোটামুটি থাকলো, মাংসের দাম কিন্তু অনেক চড়া। দাম বৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা জানান, জ্বালানির সরবরাহ সংকটে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় চাপ পড়েছে ভোক্তার কাঁধে। চিংড়ি মাছ হলো 800-1000 টাকা কেজি, ঈদের আগে একটু কম ছিল, এখন একটু বেশি মনে হচ্ছে। দাম থেকে এখন বর্তমানে মাছ আসতেছে না, আসলে আপনি দাম কমিয়ে দেব। বাজার ঘুরে দেখা গেল সবজি মুরগির দাম বৃদ্ধির পাশে মাছ বাজারও রয়েছে ঊর্ধ্বমুখী। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। তথ্য মোকাবেলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে তুরস্কের ইস্তাম্বুলে আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে প্যানেল আলোচনায় তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে জনগণকে নিয়ন্ত্রণে কৌশলগতভাবে তথ্য বিকৃত করা হয়েছিল। তবে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও মত প্রকাশে বাধা সৃষ্টি করে এমন আইন পর্যালোচনার মাধ্যমে জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুলতে কাজ করছে বর্তমান সরকার। দেখছেন রাতের সময়। দেশের বাইরের খবর। ট্রাম্পের হুমকির পর হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্রদের জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরান। এর আগে প্রণালী খুলে দিতে তেহরানকে 6 এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের হামলায় নাস্তানাবুদ ইসরায়েল। তেল আবিব সহ বিভিন্ন স্থানে তেহরানের একের পর এক কৌশলী হামলায় বিধ্বস্ত হয়েছে অনেক বাড়িঘর, রাস্তাঘাট সহ নানা স্থাপনা। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন বাহিনীর স্থাপনার আশপাশে থাকা বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে আইআরজিসি। অন্যদিকে ইরানের কোম, ইস্পাহান ও খার্ব সহ বিভিন্ন স্থানে যৌথ বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন ও তেল আবিব। এতে ক্ষয়ক্ষতি এবং হতাহতের খবর পাওয়া গেছে। লেবাননেও হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। এদিকে যুদ্ধবিরতি চুক্তি করতে ইরান মরিয়া হয়ে আছে বলে দাবি করার পরেও হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে 6 এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প। একই সঙ্গে ইরানের জ্বালানি স্থাপনায় আরও 10 দিন হামলা স্থগিতের ঘোষণাও দেন তিনি। নতুন করে মধ্যপ্রাচ্যে 10,000 সেনা মোতায়েনের কথাও জানান ট্রাম্প। জবাবে হরমুজ প্রণালী দিয়ে মার্কিন ইসরায়েলি মিত্রদের জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ বলে জানিয়েছে আইআরজিসি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, দুই মিত্র অবৈধভাবে ইরানে হামলা চালাচ্ছে। এ সময় তিনি ইরানের বালিকা বিদ্যালয়ে হামলার তীব্র নিন্দাও জানান। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন রাতের সময়। খেলার খবর। এশিয়া কাপ আর্চারিতে বাজিমাত বাংলাদেশের। কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয় করেছে লাল সবুজের প্রতিনিধিরা। থাইল্যান্ডের ব্যাংককে ভিয়েতনামিজদের স্বপ্ন ভেঙে স্বর্ণ জিতে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। হিমু বাছার, ঐশ্বর্যুর রহমান ও নেওয়াজ আহমেদের কম্পাউন্ড টিমের সঙ্গে পেরে ওঠেনি তারা। ফাইনালে হাড্ডাহাড্ডির লড়াইয়ের মধ্য দিয়ে 231-225 ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান, তার অবদান লুকানোর সুযোগ নেই। স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী স্বনির্ভর দেশ করতে ঐক্যের ডাক। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনের সীমাহীন অপেক্ষা, গ্রাহকদের চরম ভোগান্তি। সরবরাহ স্বাভাবিক থাকলেও সংকটের জন্য কালোবাজারিদের দায়ী করলেন মন্ত্রী। এবং কুমিল্লায় সড়কে একই পরিবারের 4 জনের মৃত্যুতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে মাতম। পদ্মায় বাস ডুবির কারণ অনুসন্ধানে 2 তদন্ত কমিটি, পরিবহনটির নিবন্ধন স্থগিত। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন ঈদের বিশেষ সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।